বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম দেশটির সরকার নির্বাহী আদেশে 13 মাস ধরে নিষিদ্ধ আছে। বাংলাদেশ সরকার এমন নিষেধাজ্ঞার সময় দেশটির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করতো না। কিন্তু বাংলাদেশের সরকারিভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে স্বীকৃত, তারা দলটি ও নেতাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা শুরু করেছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক চিঠির আদান প্রদান। সবশেষ গত 9 জুন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। অবাক করার ব্যাপার হলো, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে চিঠি দেওয়া হয়েছে সেই একই ফরম্যাটে কমনওয়েলথের মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে দলটির সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে। প্রশ্ন হলো, প্রায় 1 বছর ধরে আওয়ামী লীগ থেকে দূরে থাকা বিদেশি সংস্থাগুলো কেন হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? বিদেশিদের মধ্যে যখন আওয়ামী লীগকে ঘিরে এই নতুন নাড়াচাড়া শুরু হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বর্তমান ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে আওয়ামী লীগ ইস্যুতে চলছে নানান আলোচনা ও সমীকরণ। সেই সমীকরণের আসল কেন্দ্রবিন্দু হলো সামনের স্থানীয় সরকার নির্বাচন। গত ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মতোই নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে আবারও আওয়ামী লীগের ভোটই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বাংলাদেশে গত বছর 10 মে হঠাৎ করে নিজের মদতপুষ্ট লোকজনকে দিয়ে যমুনার সামনে মব করিয়ে মোহাম্মদ ইউনূস নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছিল। খুব দ্রুত বেগে তখন সন্ত্রাস বিরোধী আইনটিতে 2টি ধারার সংযোজন করে নতুন অধ্যাদেশ পাশ করা হয়েছিল। সেই অধ্যাদেশের বলে ইউনূস সরকার তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সরকার আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছিল, যে কারণে দলটি আর বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচনের পর সরকারের দল বিএনপি সংশোধিত অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে, যে কারণে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। সংসদ নির্বাচনের সময় আন্তর্জাতিক সংস্থাগুলো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তাদের বক্তব্য তুলে ধরলেও শেষ পর্যন্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে কয়েক দফা একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে এসে সরকার, নির্বাচন কমিশন ও দেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছিল। এসব বৈঠকের খবরে তখন আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বৈঠক কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের কোনো তথ্য কোনো পক্ষ থেকে প্রকাশিত হতে দেখা যায়নি। তবে একাধিক সূত্র বলছে, বিতর্ক এড়াতে তখন কমনওয়েলথ কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল। অন্য রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক চিঠি দিলেও আওয়ামী লীগকে তখন কোনো চিঠি দেওয়া হতো না এবং দলটির সাথে বৈঠকগুলো হয়েছিল অনলাইনে। যদিও বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে ফেস টু ফেস বৈঠক হয়েছিল এবং বৈঠকের আগে পরে দলগুলোকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল। যেমন গত বছরের 20 নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচে। তিনি 20 থেকে 24 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে শার্লি বোচে তখন তার ওই সফরের বিভিন্ন অংশীদারের সঙ্গে মতবিনিময় করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তখন নিজের ফেসবুক পেজে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি প্রকাশ করেছিলেন। শুধু একটি ছবি ছিল অনলাইন বৈঠকের, যেখানে অপর প্রান্তে কে ছিলেন তা উল্লেখ ছিল না। সূত্রগুলো বলছে, ওই বৈঠকটি হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। দর্শক, একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, নির্বাচনের আগে আরো কয়েকটি বিদেশি সংস্থা ও রাষ্ট্রের দূত আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিদের সাথে এমন বৈঠক করেছিলেন। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার সময় গত 13 মাসে তারা ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করেনি, যেটি ঘটতে শুরু করেছে সম্প্রতি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগের সাথে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে। সবশেষ চিঠি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচে। তিনি গত 9 জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। কমনওয়েলথের একটি টিম বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিল। সেই পর্যবেক্ষণ টিমের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে কমনওয়েলথ। গত 9 জুন কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে জানান, কমনওয়েলথ বাংলাদেশের সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশ করতে যাচ্ছে। কমনওয়েলথের সেই প্রতিবেদনটিও আমাদের হাতে এসেছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের গণভোটের প্রক্রিয়া এবং পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়ার সমালোচনা করা হয়েছে।
ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে কমনওয়েলথ মহাসচিব উল্লেখ করেছেন, প্রচলিত রীতি অনুযায়ী তিনি প্রতিবেদনের অনুলিপি প্রধানমন্ত্রী, বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে পাঠাবেন যাদের সাথে গ্রুপটি জড়িত ছিল। প্রতিবেদনটি সমস্ত কমনওয়েলথ সরকারের কাছে পাঠানো হবে এবং পরে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। প্রশ্ন হলো, যে দলটি কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি তাদের কাছে কেন আনুষ্ঠানিকভাবে চিঠি দিল সংস্থাটি, যেটি তারা বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছেও পাঠায়নি? জানা গেছে কমনওয়েলথ বাংলাদেশের 5টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে, তার মধ্যে একটি হলো আওয়ামী লীগ। প্রশ্ন হলো, 13 মাস পর হঠাৎ করে কেন কমনওয়েলথের মতো একটি বড় আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে যোগাযোগ করে তাদের রিপোর্ট পাঠাচ্ছে? বাংলাদেশে যেখানে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, যেখানে দলটির নেতা কর্মীরা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন, সেখানে কেন বিদেশি সংস্থাগুলো হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? এটা এখন প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে। সূত্রগুলো বলছে, শুধু কমনওয়েলথই নয়, গত 2 সপ্তাহে আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, কিছু দেশের পার্লামেন্টারি সংস্থা, কয়েকটি আইনি প্রতিষ্ঠান একইভাবে চিঠি দিয়েছে দলটির শীর্ষ নেতাদের। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, কয়েকটি সংস্থা চিঠিতে জানিয়েছে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে কি ভাবছে তা নিয়ে জানতে চেয়ে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। একটি বিদেশি মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 5ই আগস্টের পর আওয়ামী লীগ ও দলটির ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেটি ব্যাপকভাবে পাল্টে গেছে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তাতে দলটির জনভিত্তি নিয়ে বিদেশিদের ভাবতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক নানা পক্ষের মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে ভেতরে ভেতরে অনেক ধরনের প্রচেষ্টা চলছে। এই কূটনৈতিক তৎপরতার কারণে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদেশিরা চিঠি দেওয়া শুরু করেছে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিয়ে বিদেশিদের মধ্যে যখন নাড়াচাড়া শুরু হয়েছে, তখন দেশের ভেতরেও বর্তমানে ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও ভোট ব্যাংক নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। এর কারণ হলো আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। আইনের কথা যদি ধরা হয়, তাহলে আওয়ামী লীগ করার কারণে স্থানীয় নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। গত সংসদ নির্বাচনে বাধা ছিল কারণ মোহাম্মদ ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম করে রেখেছিল নিষিদ্ধ। বিএনপি সে নিষেধাজ্ঞা তুলে না নিলেও স্থানীয় নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই এখানে কারো জন্য কোনো বাধা নেই। স্থানীয় নির্বাচন কবে হবে সরকার এখনো সিদ্ধান্ত না নিলেও নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করেছে। তাতে বলা আছে, প্রার্থী হওয়ার যোগ্য হলে যে কেউ অংশ নিতে পারবে এই নির্বাচনে। বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, কোনো দল বাদ দেওয়ার মতো কোনো বিধান আচরণবিধিতে রাখা হয়নি। প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবে নির্বাচনে। এখানেও সরকার তার প্রাথমিক সিদ্ধান্ত থেকে বড় রকমের অবস্থান পাল্টিয়েছে। প্রথমে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই, এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা রাখা হয়নি। এই বিধান রাখা হলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পদধারী কোনো নেতাই অংশ নিতে পারতেন না। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের হয়েও নির্দলীয় থাকেন তাও পারবেন, কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না। সূত্রগুলো বলছে, গত সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনে ভোটের হিসেব নিকাশ পাল্টে দিবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। এটি নিয়ে ভাবছে বিএনপি, জামাত, এনসিপি ও জাতীয় পার্টি। জানা গেছে, বিএনপি একটি অভ্যন্তরীণ বৈঠকে বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে তাদের জিততে সাহায্য করেছিল সেটি নিয়ে আলোচনা হয়েছে। যেমন লক্ষ্মীপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই জেলার সদর আসনে বরাবরের মতো এবারও বিএনপির প্রার্থী হয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুদ্দিন চৌধুরী এনি। কিন্তু ভোটের ব্যবধানটি বিএনপিকে অবাক করেছিল। 1,33,000 বেশি ভোট পেয়েও মাত্র 16,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কেউ ছিল না, কারণ দলটি তো নির্বাচনে অংশ নিতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামের রেজাউল করিম। তিনি যে খুব পরিচিত তাও নন। এই এনির পরাজয়ের ঘণ্টা বেজে যেতে পারত যদি না আওয়ামী লীগের ভোটাররা তাকে ভোট না দিতেন। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা তাদের প্রার্থীদের ভোট দিতে পারেনি, যে কারণে তারা
অন্য দলের দিকে ধাবিত হলেও এবার তারা নিজেদের প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ পাবে। এতে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। বিশ্লেষকদের ধারণা, যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে, সেক্ষেত্রে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য রাজনীতিতে একটা কামব্যাকের বড় সুযোগ তৈরি হবে। সরকার একটি সূত্র বলছে, স্থানীয় সরকারের প্রকল্পগুলোর ফান্ডিং এর বড় উৎস হলো বিদেশি দেশ ও দাতা গোষ্ঠী। এর মধ্যে বিদেশিদের তরফ থেকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে বাধা না দেওয়ার বার্তা সরকারকে দেওয়া হয়েছে। এমনিতেই ইউনূস সরকার বিএনপির জন্য ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। এমন পরিস্থিতিতে দাতা গোষ্ঠীর কাছে কোনো ভুল বার্তা দিতে চায় না সরকার। এখন দেখার বিষয়, দেশীয় রাজনৈতিক দলগুলোর মতো বিদেশিরাও আওয়ামী লীগকে নিয়ে যেভাবে আনুষ্ঠানিকভাবে ভাবতে শুরু করেছে, তার ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। যেটা দিয়ে শুরু করছিলাম যে এবছর হজে গিয়েছেন আমাদের সেনাপ্রধান। গতকাল তার নিউ লুক নিয়েও কথা বলেছি। আজকে একজন প্রাক্তন সেনাপ্রধানের কাছে আমি মন্তব্য জানতে চেয়েছিলাম যে আমাদের বর্তমান সেনাপ্রধানের এই নিউ লুকের খবর কি। তিনি জানিয়েছেন যে অতীতে বাংলাদেশের সেনাপ্রধানদের এমন দাড়ি দেখা যায়নি। দাড়ি সেনাপ্রধানরা রাখতে পারবেন না এমন কোনো কথা নেই, তবে সেনাবাহিনীর কিছু রুলস ফলো করে এই দাড়ি রাখতে হয়। আর তিনি বললেন যে এর আগেও অনেক সেনাপ্রধান ছিলেন যারা ব্যক্তিগতভাবে ভীষণ ধর্মভীরু ছিলেন, তারা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু কেউই জেনারেল ওয়াকারের মতো এতটা প্রদর্শনবাদী ছিলেন না, যে ধর্মচর্চা এই প্র্যাকটিস গুলো এত পাবলিকলি কেউ করেননি। এই প্রথম জেনারেল ওয়াকার করছেন, এবং তিনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে পাকিস্তানের বর্তমান যে আর্মি চিফ আসিম মুনির, তিনি হাফেজ, কিন্তু তাই বলে তো তিনি দাড়ি রাখেননি বা তার বেশভূষা চালচলনে মনে হয় না যে হাফেজ এই বিষয়টা তিনি সামনে আনেন। যাই হোক, যে বিষয় বলছিলাম যে হজে গিয়ে জামাতের প্রধান ডক্টর শফিক এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠকে আরো 2-1টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। সেই বৈঠকের মূল আলোচনা ছিল যে বাংলাদেশে বিএনপি এখন টেরিবলি ফেল করছে, বিএনপি দেশটা ভালো মতো চালাতে পারছে না, তারেকের দক্ষতা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি বিএনপির ভেতরেও এই আলোচনা হচ্ছে যে তারেক রহমান পারছেন না, বা তার ভেতরে সেই রাষ্ট্র চালানোর মতো, সরকার প্রধান হবার মতো ম্যাচিউরিটি দেখা যাচ্ছে না। তো সেই প্রেক্ষিতে জামাত চেয়েছিল এবং সেনা প্রধানের সাথে আলোচনা করেছে যে মূল যে গেমটা ছিল ডিপ স্টেটের, জামাতকে ক্ষমতায় আনা, ইউনূস যেটা চেষ্টা করেছে, সেই খেলাটা আবার তারা চায় যে বাংলাদেশে বিএনপি যে ব্যর্থ হচ্ছে তার প্রেক্ষিতে জামাত ইসলামকে আবার ক্ষমতায় আনার একটা চেষ্টা করা। তো সেখানে উপস্থিত যে অন্যান্য পরাশক্তির প্রতিনিধিরা ছিলেন, তারা বলেছেন যে বর্তমান বিশ্ব বাস্তবতায় জামাত ইসলামকে বাংলাদেশে আর সামনে ক্ষমতায় আনার কোনো সুযোগ নেই। তার মানে এই যে ওয়াকার এবং শফিক সাহেবের যে বৈঠক, সেই বৈঠকটা সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ব্যর্থ হয়েছে। তাহলে বাংলাদেশে এই যে দুজন রাষ্ট্রদূতের কথা বললাম, ব্রেন ক্রিস্টেনসন এবং সারা কুক, তারা এত দৌড়ঝাঁপ কেন করছে? এদিকে ইরানে 3 জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন, এবং তার ফলশ্রুতিতে ভারত কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, আমেরিকার কাছে কড়া প্রতিবাদ জানিয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা টুইট করেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে ইরানের সাথে খুব দ্রুতই শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, এবং এই শান্তি চুক্তিতে এই সংঘাতের সবগুলো পার্ট, একেবারে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, এদিকে পাকিস্তান, ওদিকে তুরস্ক এবং ইন্ডিয়া সহ যারা ছিল, সবাই মোটামুটি এই শান্তি চুক্তিটার ব্যাপারে একমত হয়েছে, এবং সবার সম্মতিক্রমে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে অচিরেই জেনেভায় এই চুক্তিটি সকল পক্ষের উপস্থিতিতে স্বাক্ষরিত হবে। তো এই যে 5 দিনের জন্য শুরু করা একটা যুদ্ধ, ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে যুদ্ধ, সেটা শেষমেশ এমন একটা পর্যায়ে গিয়ে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার মধ্যে শেষ হতে যাচ্ছে, যেখানে বলা যায় যে আমেরিকার যা যা চেয়েছিল তার অধিকাংশই আর পূরণ হয় নাই। হয়তো ইরানের কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে বিশ্ব রাজনীতিতে ইরানের অবস্থানটা কিন্তু পোক্ত হলো। এদিকে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না এই মুহূর্তে যতটা ঐক্যবদ্ধ, সেটা কিন্তু আমেরিকার একক সুপার পাওয়ারের জায়গাটাকে নাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন নতুন করে ফর্মুলেট হচ্ছে। বলা যায় যে বিশ্ব রাজনীতির
সমীকরণ বদলে গেছে। এবং এই বিশ্ব পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় গতকাল 11ই জুন ছিল বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারা মুক্তির দিবস। 111 সরকার তাকে অ্যারেস্ট করেছিল 16ই জুলাই 2007 সালে এবং 2008 সালের 11ই জুন তিনি মুক্তি পেয়েছিলেন। তো এই উপলক্ষে গতকাল যে বক্তৃতাটি তিনি করেছিলেন সেখানে তিনি কিন্তু বলেছেন যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ঢাকায় দেখা হবে। কয়েকদিন ধরে শেখ হাসিনার ঢাকায় ফেরার ব্যাপারে বলছেন এবং মোটামুটি একটা কথা চাউর হয়েছে যে বাই ডিসেম্বর তিনি বাংলাদেশে আসবেন। কিন্তু যত দ্রুততার সাথে বিশ্ব রাজনীতি বদলাচ্ছে এবং এই বিশ্ব রাজনীতির বদলের সাথে সাথে কিন্তু সাউথ এশিয়ান পলিটিক্স এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সবই খুব দ্রুত বদলে যাচ্ছে এবং এই পরিবর্তিত অবস্থায় শেখ হাসিনা কিন্তু খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসতে পারেন। তাহলে এই যে রাষ্ট্রদূতদের যে কথা বলছিলাম, গতকাল একজন আওয়ামী লীগের কারাবন্দী নেতার সাথে এই ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সারা কুক দুজনেরই ফোনে আলাপ হয়েছে। তারা বিএনপির নেতৃবৃন্দের সাথেও আলাপ করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য সাথেও আলাপ করেছেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু একটা সমীকরণ তৈরি হচ্ছে এবং তার অংশ হিসেবে কারাবন্দী নেতার সাথেও ফোনে আলাপ হয়েছে। আর এদিকে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে বিএনপি এই ইসলামী ব্যাংক সহ বেশ কিছু ইস্যুতে জামাতে ইসলামের উপরে চড়াও হয়েছে এবং আজকে খবর পেলাম যে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরো 2-3টা ইসলামী ব্যাংক যারা ফলো করে, শরিয়া ব্যাংকিং যারা ফলো করে, তাদের উপরেও নাকি বিএনপি সরকার কঠোর অবস্থান নেবে। তার মানে জামাতের সাথে এই মুহূর্তে যে বিএনপির একটা দ্বন্দ্ব চলতেছে, আমরা যখনই জামাত বিএনপির কোনো দ্বন্দ্ব দেখি তখন একটা সন্দেহ হয় যে এটা আসলে দ্বন্দ্ব নাকি সাজানো নাটক। কারণ আজকে যদি আওয়ামী লীগ বলে আমরা ফিরে আসবো, হয়তো দেখা গেলো যে জামাত বিএনপি সব কিছু ভুলে এক হয়ে গেছে।